ভিউয়ার, আশা করি আপনারা সব ভালো আছেন। আজকের টক শোর আমরা বিশিষ্ট গেস্ট আমি পরিচয় করিয়া দিয়ার। আমরা পরিচয় করার আগে একটু আমি টপিকটা তুলিয়া ধরিলাই, মানে কোন ব্যাপারে আমরা আজকে আলাপ করবো। আজকের আলাপ হইল গিয়া আমরা তারেক জিয়া দেশও গেছেন গিয়া। দেশও যাওয়ায় আমরা এই 17 বছর স্পেশালি আমরা সিলেটর সব যারা পলিটিক্স করছে বিএনপি সবও তার লগে খুব ক্লোজভাবে আসলা, সুখে দুঃখে আমরা দেখছি, মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি তাই ভেরি ক্লোজ আসলা। তো এর মাঝে আজকে আমরা একজন গেস্ট হইলা গিয়া জনাব আব্দুল মুকিত সাহেব, তাই লগে সদ্য সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএনপির, এর বাদে সভাপতি বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সভাপতিও। তার কাছে আমরা বাজে যাই। আর এর বাদে আমি আসলে আপনার ধরে তুলিয়া ধরিলে আমরা কোন সম্বন্ধে মাতিতাম আজকে মনে করুকা, যেহেতু তারেক জিয়া সাহেব আসলা উদ্দেশ্য আমরা সিলেটবাসীর যে মানুষ যে যারা আমরা আসলাম তার লগে যারা আসলা তারা একটা আগেও আমি রিপিট করছি কইছি, এখনও রিপিট করি আরবার, মানে খুব সুখে দুঃখে আসলা। এখন আমরা একটা সুখে দুঃখে যেহেতু তাবা একজন লগে তে আমরারও আশা ভরসা বাড়ি যায়, আমরা সিলেট পাশে তান গেছ থেকে কিতাব পাইমু। ওই হিসাবে আজকের সবার আলোচনা আমরা করি আর আমরা মুকিত সাহেবের লগে। থ্যাংক ইউ জনাব মুকিত ভাই, আপনার মূল্যবান সময় আমরা দিয়েছেন বলিয়া। ধন্যবাদ জনাব জাকারিয়া সাহেব। আজকে সিলেটর টিভি অনুষ্ঠানে আপনি আমাকে ইনভাইট করায় আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আজকের ফলে আমরা একটু কইল আমরা জন্য খালেদা জিয়া তাই তিনবারও প্রধানমন্ত্রী আসলা। আর খালেদা জিয়া যে পার্টি করো না কেন, খালেদা জিয়ার একটা ইমেজ বাংলাদেশ সব বনিয়ে গেছে, একটা থেকে কেউ আর হতে পারত না। হাজারও আপনি বিরোধিতা করেন আর পক্ষে তখন খালেদা জিয়ার জন্য দেশের জন্য একটা মায়া একটা প্রমাণিত। আমরা খালেদা জিয়া সম্বন্ধে আপনি 2 মিনিটের কিচ্ছু মাঝে বাদে আমরা ধন্যবাদ। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আসলে আমরা দলের কর্মীরা যেভাবে আবেগ আপ্লিত, সমগ্র বাংলাদেশের 20 কোটি মানুষও আবেগ আপ্লিত এবং দেশের বাইরে আমরা যারা আছি প্রবাসীরা আমরাও আসলে আবেগ আপ্লিত। ওনার ব্যাপার বলতে গেলে আসলে চোখে পানি চলে আসে। ওনার এত অবদান বাংলাদেশের রাজনীতিতে বলেন, দেশ গঠনে ওনার যে অবদান এটা বাংলাদেশের মানুষ কখনো বলতে পারবে না। আপনারা জানেন উনি যখন অসুস্থ হয়ে এবারকের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, আমরা এই অত লম্বা না গিয়া করল, কারণ এটা গেলে কি আপনারা কিচ্ছা বাড়ি যাব, দুঃখ বাড়ি যাব। আর আমি চাই না আপনাদের দুঃখটা বাড়তো। ঠিক আছে, তারপরে 2টা কথা আমি উনি যখন অসুস্থ হলেন সারা বাংলাদেশের মানুষ আমরা দেখলাম, আলিম উলামা থেকে আরম্ভ করে দল মত নির্বিশেষে সবাই ওনার জন্য দোয়া করেছে, আল্লাহ পাক যেন ওনাকে দীর্ঘায়ু দান করেন। কিন্তু আমাদের সবাইকে তো মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হবে। সেজন্য উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, চিরবিদায় নিয়েছেন। কিন্তু 20 কোটি মানুষের হৃদয়ে উনি স্টিল রয়ে গেছেন, কারণ ওনার ইন্তেকালের পরে এত বড় বিশাল জানাজা আমার মনে নট অনলি বাংলাদেশ, বিশ্বের ইতিহাসে কোথাও হয় না, এত বিশাল মানুষের আবেগ। তো আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং উনি একটি কথা বলেছিলেন যে এই দেশ এবং এই মাটি ছেড়ে আমি কোথাও যাব না। 1/11 তৎকালীন অবৈধ সরকার ওনাকে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করেছিল, তো উনি বলেছিলেন বিদেশে আমার কোনো ঠিকানা নেই, দেশেই আমার জন্য মৃত্যু হয়, দেশের মানুষের জন্য উনি কাজ করে গেছেন। এই জন্য উনি ছিলেন একজন দেশপ্রেমিক, আপোষহীন এবং কখনো উনি আপোষ করেন নাই, এটা ইতিহাস প্রমাণিত হয়েছে। অনেক নেতা নেত্রীরা তাদের আপোষ করেছে বাংলাদেশের বিভিন্ন ব্যাপারে, কিন্তু উনি আপোষ করেন নাই। এই জন্য বাংলাদেশের জনগণ ওনাকে উপাধি দিয়েছিল আপোষহীন নেত্রী। থ্যাংক ইউ। আমরা যাই গিয়ে আপনার বেসিক যেটা কোয়েকশন আপনার আমরা চিন্তা করছি করার লাগে। আচ্ছা, আমরা জন্য লন্ডন ঢাকা ফ্লাইট নিয়ে প্রবাসীদের যে ভোগান্তি এর মাঝে এই ভোগান্তির মাঝে ওখান পড়ে গেছে ম্যানচেস্টার ইগু বন্ধ। এই ব্যাপারে তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হন, এই ব্যাপারে কোনো আমরা পরিবর্তন পাইমনি মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। এই যে বিমানের যে সমস্যা যেটা বাড়ার ব্যাপার আছে বা বিমানের যে ভোগান্তি, এটার ব্যাপারে কিন্তু
সবাই এই ব্যাপারে অত্যন্ত কষ্ট ভোগ করতেছে দীর্ঘদিন ধরে। আমি নিজেও একটা বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি, আপনি আমার পরিচয় দিয়েছেন। এটার মাধ্যমে আমি অনেক আন্দোলন আমরা করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব বরাবরে আমরা স্মারকলিপিও দিয়েছি, হাই কমিশনে দিয়েছি। কিন্তু এটা আসলে দীর্ঘদিন ধরে এই সমস্যা। আমরা আশাবাদী, আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি আগামী দিনে এই ব্যাপারে আপনারা মনে করুন, এই ব্যাপারে কোনো আপনারা ইঙ্গিত আজ পাইছেন? ডেফিনেটলি আপনারা জানেন, উনি যখন শেষ জনসভা লন্ডনে করলেন, আপনারা জানেন একটা বিশাল সমাবেশ করেছিলেন লন্ডনে। সেই সমাবেশে উনি বলেছিলেন যে আমি হাফ সিলেটি, তারেক রহমান সাহেব বলেছিলেন। তো এইটার থেকে তো আপনারা বুঝতে পারেন যে সিলেটের প্রতি উনার একটা দরদ আছে। এইখানে আমরা প্রবাসী যারা মেজরিটি তো এই দেশে সিলেটি, এবং এদের সঙ্গে আমাদের সঙ্গে ওনার দীর্ঘদিনের একটা সম্পর্ক, প্রায় 17-18 বছর উনি ছিলেন এই ইউকেতে। স্বাভাবিকভাবেই একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে, এবং সিলেট যেহেতু ওনার শ্বশুর বাড়ি, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। উনি নিজে বলেছেন উনি হাফ সিলেটি। তা আমরা আশাবাদী, যদি আমরা আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সংখ্যাগরিষ্ঠ সাপোর্ট নিয়ে, সংখ্যাগরিষ্ঠ মতামত নিয়ে যদি ক্ষমতায় যেতে পারে, এবং আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যদি সরকার প্রধান হন, প্রধানমন্ত্রী হন, ডেফিনেটলি উনি ওনার তো সারা বাংলাদেশ ওনার, যেহেতু উনি প্রধানমন্ত্রী হলে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং সিলেটের প্রতি যেহেতু ওনার একটা দুর্বলতা আছে, ডেফিনেটলি সিলেটের উন্নয়নমূলক কাজগুলি উনি করবেন। অতীতে আপনারা দেখেছেন বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, সিলেটের উন্নয়নে কিন্তু বিএনপি সব সময় ছিল আপনার সিরিয়াসলি কাজ করেছে। আপনারা জানেন যে আমরা আগে দি বারা বালা করে দিয়ে গেলে কি আপনারা আইব আপনার খেয়ে কিতা করলা না করলা আগে দিয়ে কিছু হওয়া লাগে না, কিছু আপনার সুন্দর মাতিরা একটু টাচ করলেই আজ হল এটা খাটায় অসুবিধা না তো। না, 2001 সাল 91 থেকে 96 পর্যন্ত, এবং 2001 থেকে 2005-06 পর্যন্ত আমরা দেখেছি যত কাজ হয়েছে সিলেটে, বৃহত্তর সিলেটে, অতীতে কোনো সরকারের আমলে এই সমস্ত কাজ হয় নাই। বিশেষ করে আমাদের সিলেটের কিংবদন্তি নেতা জনাব মরহুম সাইফুর রহমান সাহেব, উনি সিলেটের জন্য ছিলেন অত্যন্ত নিবেদিত, এবং যত রাস্তাঘাটের উন্নয়ন, কালভার্ট, ব্রিজ, বড় বড় যত উন্নয়নমূলক কাজ, ঢাকা টু সিলেট যে মহাসড়ক, এগুলো সব কিছু ওনার আমলে হয়েছে। এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু উন্নয়নের কোনো ছোঁয়া সিলেটে লাগে নাই। আজকে সিলেট থেকে ঢাকায় আসতে উন্নয়ন হইছে ইলে একবারে হইছে না, এটা হইলে হইতো না, উন্নয়ন হইছে, বাট আরো কিছু বাদ হইতে পারে। উন্নয়ন হইছে, উন্নয়ন মানে এগুলা উন্নয়ন যেটা হয়েছে বলেন আপনারা, এগুলা আমরা মানে মাঝে আমরা দেখি উন্নয়ন হইছে, উন্নয়ন হয়েছে। আমি আপনি দর্শকরে কইতাম ইয়ার, আমরা এয়ারপোর্ট লইয়া যে সমস্যা আছে, যে ভোগান্তি যে একটা আছে, এই ভোগান্তি হইল গিয়ে আমরা মানে শেষ হন না। ইগু মানে ও দেখা কদিন বাদে একটু ভালো হইব, সপ্তাহে মোবাইল কোড দিয়া, সিকিউরিটি দিয়া, ম্যাজিস্ট্রেট দিয়া, 2 সপ্তাহ ফুরা গরম, কেউ লাগে সুন্দর করে দিব, প্যাসেঞ্জারের সুন্দর বাদে 4 সপ্তাহ বাদে আবার ব্যাক টু নর্মাল। ওলা উচলের আজ 50-60 বছর ধরিয়া ওলা উচলের। আচ্ছা আমি আইয়া আপনার কাছে আইয়া, আচ্ছা তখন হইল গিয়ে আমার নেক্সট যে আপনি আপনার কইতাম ইয়ার, কারণ আমরা মানে দেওয়ালো গিয়া ফিট হয়ে গেছে 50 বছর বাদেও যদি আমরা যদি মনে করো বাড়িখানেও যদি শান্তিতে দেখতাম পারি না। আমরা এই দেশের 6 জেনারেশন, 1st জেনারেশন হয়ে গেছে, মানুষের নাতি নশা ফন্তি হইয়া আছে, হেরাও সুন্দর হইয়া দেশও যাইতে পারেন না, আরামসে রিল্যাক্সও যাইতে পারেন না। ইটা যেমন রাখলে আমরা আর সহ্য করা যান না। ওখানে একটু আমসাইতে একটু আশা আইছে, ও আশাটা আইছে, আমরা আশা করতাম ইয়ার, যখন আপনারা তারেক জিয়ার লোকে অত মেহনত করছেন, অত মহব্বত করছেন, ও মহব্বতের রিজাল্ট আমরা তুলা ইয়ার। আচ্ছা আপনার কাছে আমি নেক্সট যেটা সিলেট উসমানী বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক করার দাবি বহুত দিনের, এগুলো তো পূর্ণাঙ্গ কিছু হয়েছে না। এই সম্বন্ধে তারেক জিয়া সাহেবের অবস্থান কিটা? এটা আপনি যেটা বলতেছেন তারেক জিয়া সাহেবের অবস্থান, তারেক জিয়া সাহেবের অবস্থান তো তারেক রহমান সাহেব সবসময় একটা স্বনির্ভর বাংলাদেশ চান। বিএনপিও চায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও চেয়েছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও চেয়েছিলেন একটি স্বনির্ভর বাংলাদেশ করতে। তা আমরা মনে করি যে সিলেটের যে এই দাবি দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলতেছে, যে এয়ারপোর্টের যে সমস্যা আপনি বললেন, সত্যিকার অর্থে বিগত কিন্তু 17 বছরে আমরা যে চরম ভোগান্তির মধ্যে ছিলাম, এটার চেয়ে একটু রিল্যাক্স হয়েছে। আমি এই যে গত জানুয়ারি মাসে দেশে গিয়েছিলাম, দেখলাম তো সিলেটের এয়ারপোর্টের অবস্থা বিগত 17 বছরের থেকে মাচ বেটার। আগের মতো এত হয়রানি হচ্ছে না, তবে আরও ভালো হওয়া জরুরি।
এবং আমরা আশা করি যে একটা নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে 12ই ফেব্রুয়ারি ইলেকশনের পরে, আমরা মনে করব যে প্রবাসীদের সমস্যাগুলা দূর হবে, এয়ারপোর্টের সমস্যাগুলা সমাধান হয়ে যাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। কারণ জনগণের নির্বাচিত সরকার আসলে জনগণের কল্যাণে কাজ করে, এটাই স্বাভাবিক। বিগত 17 বছর কোনো জনগণের প্রতিনিধিরা দেশ পরিচালনা করে নাই, যার কারণে এই সমস্ত ভোগান্তি হয়েছে। আর এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, এদের পক্ষে সব কিছু করা সম্ভব হচ্ছে না, যেহেতু কোনো পার্লামেন্ট নাই, কোনো এমপি নাই, কোনো জনপ্রতিনিধি নাই, এই কারণে একটু উন্নয়নের একটু ধীরগতি। আমরা আশা করব যে নির্বাচিত সরকার আসার সাথে সাথেই একটা উন্নয়নের দ্বারা শুরু হবে, এবং সেই উন্নয়নের দ্বারা যদি অব্যাহত থাকে আমরা সিলেটবাসী উপকৃত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা লন্ডনও আমরা যেন আছি, দূতাবাস হাই কমিশন ওর যে একটা জন্য একটা বড় একটা গেম, এক পার্টি গেলে হি পার্টির আন্ডারে এখন মনে করুক এক্সাম্পল, এখন বিএনপি গেছে, এখন বিএনপির সরকার আইছে, এখন বিএনপির মানুষের ফেসিলিটি 100%। এখন আর যারা আছে এরারে মানে এই শব্দটা খোয়া উচিত না, মানে এরারে কুচ্চুর দাম দেয় না। আওয়ামী লীগ যদি আয় যে বিএনপির দাম দেয় না, ওমন একটা মানে একটা ন্যূনতম তারা একটা ইজ্জত দেয় না বলে বিরোধী দল হইলে কিছু হইলো দরজা লাগাইয়া রাখি দিব, 3 ঘন্টা বার হইতো না। এটার ব্যাপারে আপনার একটা জিনিস বলি আমি, যে বিগত ফেসিস্ট আমলে আমরা দেখেছি যে আওয়ামী লীগটা ছিল, বাংলাদেশ হাই কমিশনটা ছিল আওয়ামী লীগের কার্যালয়ের মতো বানিয়ে ফেলছিল ওরা, কারণ এখানে আওয়ামী লীগ ছাড়া আর কিছু নাই। কিন্তু এই যে বিগত 5ই আগস্ট, যেটা 2024 সালের যে 5ই আগস্টের পরে যে একটা অবস্থা হয়েছে, বাংলাদেশের চেঞ্জ আসছে, পরিবর্তন আসছে, এটার পরে কিন্তু হাই কমিশন অনেকটা নিউট্রালি ভূমিকা পালন করতেছে। কারণ আমি নিজে দেখেছি যে 5ই আগস্টের পরে হাই কমিশনের যতগুলো প্রোগ্রাম হয়েছে সবাই কিন্তু ইনভাইট পাইছে, নট অনলি বিএনপি পাইছে, অন্যান্য সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সবাই। আমরা একটা স্বাধীনতা দিবসে একটা অনুষ্ঠানে গেছিলাম, মোটামুটি সবাই এখানে ছিল, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আমি আপনার যত প্রশ্নটা তাই আমি ওটা করতাম তাই আমরা লন্ডন বছর সিলেট এবং বাংলাদেশি কমিটি যে মানে হাই কমিশনের যে একটা অসন্তুষ্টি, একটা পরিবর্তনের কোনো আশা আসেনি বা কোনো মানে উন্নয়নের কোনো চিন্তাধারা তারা জিজ্ঞাসাবাদ আসেনি? এইটা আমি মনে করি যে হাই কমিশন যে সেবাদান, নর্মাল যে সেবাদান করে, এটা তারা তো আপনার বেশিরভাগ আপনার তারা পার্টিরও সেবা করে, পার্টির সেবা করে। বিগত 17 বছর আমরা দেখছি যে তারা, ওই যে আমি আগে আপনারা বলছি যে বিগত 17 বছর বা 15 বছর বলেন ফেসিস্ট আমলে এটা আওয়ামী লীগের একটা কার্যালয় ছিল হাই কমিশন। এটা হাই কমিশন না, ইভেন আপনি যদি মনে করেন বিএনপির আমল একটু কিমান কম থাকতে পারে, বাট এরকম দলীয়করণ আসিল না, আমি মনে আমি নিজে দেখছি। আচ্ছা, যেটা দর্শকে কইতে পারবা, আপনি আমি কইলে হইতে না, দর্শকে তারা জাজ করবা যে হোকা। এখন হইল গীতা এই যে সেবা, যেটা এই সেবাটা হওয়ার লাগি হাই কমিশনও আমি মনে করি নির্বাচিত সরকার আর পরে হাই কমিশনও হয়তো অনেক চেঞ্জ আইব, আসার পরে আপনার হয়তো আমার মনে হয় যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যখন বাংলাদেশে আসবে তখন একটা সুষ্ঠু পরিবেশ আসবে হাই কমিশনে, এবং যারা ভোগান্তি বর্তমানে করতেছেন বা অতীতে করেছেন এগুলো থেকে হয়তো একটা ভালো একটা পজিশন আসবে বলে আমার একটা বিশ্বাস আছে ইনশাল্লাহ, যদি নতুন সরকার ক্ষমতা তাই একটা নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভিউয়ার্স। আরও একটা জিনিস আপনাদের রেমিডেন্স যোদ্ধা নাইনি একটা সম্বন্ধে আমি আপনাদের ওখান কইতাম চাই। আর আমরা একটা জরিপ করিয়ার আপনার তাকিয়া টিম তাকিয়া কি মনে করুক সিলেটেও মানে কত গাঁৱত কত বিদেশেও আপনার ক্যালকুলেট করিয়া আমরা আনিয়ার কয়েকদিনের ভিতরে ইগু আপনারা ফাইলিবা কত হইল গিয়ে আমি ওখান কইতাম তা রেমিডেন্স আমরা বহুত আগুয়াইল কম্পেয়ার টু আমরা আগুয়াইল আমরা গৌরব ই আগুয়ানিত আমরা কিতা ফায়দা পাইয়ার সিলেটি এখলে ইলা ফায়দা কিচ্ছু পাইয়েন না। এই ব্যাপারে সিলেট কর্মসংস্থান আমরা সিলেটের কর্মসংস্থান খুব দিছে ও ইটা খালি বাঁচিয়েও আছি আমরা একমাত্র সিলেটির বিদেশি কর দ্বারা। এই ব্যাপারে ইটা অভিযোগ আছে আমরা বোধ তারেক সাহেব কিতা এই ব্যাপারে অবগত আছেন? ডেফিনেটলি তেন অবগত আছেন, তেন নিজে তো এগুলো দেখে গেছেন। আমি মনে করি যে বেকার সমস্যা যেটা এটা দূরীকরণের ব্যাপারে বিএনপির বেশ কিছু প্ল্যান আছে। উনি নিজে বাংলাদেশে প্রথম গিয়ে আমাদের তারেক রহমান সাহেব বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, ওনার একটা প্ল্যান আছে, এবং সেটা উনি বিস্তারিত আপনাকে এখানে বলতে পারবো না যেহেতু সময় কম। ওনার একটা যুগান্তকারী একটা পদক্ষেপ প্ল্যান আছে।
এই প্ল্যানগুলো যদি বাস্তবায়ন হয়ে যায় সত্যিকার অর্থে, তো আমি মনে করি বাংলাদেশে একটা স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে বলে আমি মনে করি। আর বর্তমানে সিলেটে যুবকরা কিন্তু বেকার, সবাই বিদেশমুখী। আমার মনে হয় নির্বাচিত সরকার যদি বিএনপি সরকার, আশা করি জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যদি একটা সরকার আগামীতে ক্ষমতায় আসতে পারে, জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তা আমার মনে হয় বেকার সমস্যা দূরীকরণে ওনারা বেশ কিছু প্ল্যান নিচ্ছেন। এবং আমাদের এখানে কিছুদিন আগে সিলেট 1 আসনের বর্তমান যিনি বিএনপি দলীয় প্রার্থী খন্দকার মুক্তাদির সাহেব, উনি আমাকে নিজেই একটা প্রোগ্রামে অনেকগুলো প্ল্যানের কথা বলেছেন যে সিলেটে আমরা যদি ক্ষমতায় যেতে পারি বা আমি যদি এমপি হই, তো আমরা কিছু কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করব ইনশাল্লাহ, কিছু মিল ফ্যাক্টরি আমরা করব। এ ব্যাপারে আমাদের আরেকজন প্রবাসী, আমাদের সিলেট 3 আসনে, আমি যে আসনের ভোটার, জনাব মালেক সাহেব, তিনি একজন প্রবাসী এবং তিনি নিজেও এই ব্যাপারে কর্মসংস্থানের ব্যাপারে ওনার অনেক প্ল্যান আছে। উনি যদি নির্বাচিত হতে পারেন, পার্লামেন্টে যেতে পারেন, মালেক সাহেবের অনেক প্ল্যান আছে। আচ্ছা, আমি আইয়ার আপনার মালিক সাহেবর গেছে বা আমরা বিদেশি যারা আপনার প্রার্থী হইছেন, আমি আইয়ার বাদে আমরা লন্ডনে বেড়ে ওঠা সিলেট তরুণদের বাংলাদেশি ও সিলেটের উন্নয়নের সঙ্গে যুক্ত করার কোনো, আমরা তো মনে করি সিলেটি বা লন্ডনের তরুণদের ইলা মনে একটু সংযুক্ত করিয়া ইলা কিছু করার প্ল্যান আছে না আপনাদের? এটা অবশ্যই আছে। বিশেষ করে মনে করেন আমাদের যারা নিউ জেনারেশন এই দেশে, অনেকে দেখছেন আপনার সিলেটে বাংলাদেশে যেতে ভালো পায় না, তারা অন্য দেশে ভিজিট করে। অনেকগুলো আছে যে বিমানের সমস্যা, ভাড়া বেশি, নানান সমস্যা আছে, এয়ারপোর্টের হয়রানি, এগুলোর কারণে তারা বাংলাদেশের দিকে বাংলাদেশমুখী না হয়ে বাংলাদেশ বিমুখ হয়ে যাচ্ছে। এই ব্যাপারে ইনশাআল্লাহ আগামী দিনে যদি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সরকার গঠিত হয়, অতীতের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে আপনার প্রবাসীদের মূল্যায়ন করেছে, এইবারও ইনশাআল্লাহ আরও বেশি আকারে করবে। যেহেতু আমাদের নেতা তারেক রহমান সাহেব দীর্ঘদিন প্রবাসীদের সঙ্গে ছিলেন, উনি প্রবাসীদের সমস্যার ব্যাপারে নিজেই অবগত আছেন, যেহেতু তিনি এখানে ছিলেন প্রায় 17-18 বছর। তো আমরা মনে করি যে এইটা এখনও তিনি কিন্তু অনেক, আপনারা জানেন এই যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদীর সদ্য বিলুপ্ত যে কার্যনির্বাহী কমিটি ছিল, এখানে প্রায় 60 জন লোক কিন্তু এবার এমপি ইলেকশন নমিনেশন পাইছে। আমাদের প্রেসিডেন্ট সাহেব মালেক সাহেব, আমাদের সেক্রেটারি কয়সর সাহেব, তারপরে আমাদের আরেকজন ভাইস প্রেসিডেন্ট খামরুজ্জামান, আরেকজন স্বনির্ভর বিশেষ সম্পদ, 4 জন নমিনেশন পাইছে। এটা কোনো কমিটিতে এরকম মূল্যায়ন হয় নাই। কিন্তু প্রবাসে সব জায়গায় বাংলা জাতীয়তাবাদী দলের কমিটি আছে, কিন্তু যুক্তরাজ্যের থেকে আমাদের 4 জনের নমিনেশন পাইছে। এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। আচ্ছা, এবং এরা যদি নির্বাচিতই আসতে পারেন, এরাও ডেফিনেটলি, যেহেতু এরা এই দেশে ছিলেন, এই দেশের মাটি মানুষের সাথে তাদের সম্পর্ক ছিল দীর্ঘদিন, তারা তো নির্বাচিত হইছে দেশের মানুষের লাগে, এই দেশের মানুষের লাগে তো নির্বাচিত হইছে না। এই দেশের মানুষের নির্বাচিত হইলে এই দেশের প্রবাসী আমরা যারা আছি, আমরাও তো এবার তো আরেকটা সুযোগ করে দিচ্ছেন আপনার অন্তর্বর্তীকালীন সরকার, যেটা দীর্ঘদিনের দাবি আছিল, আমার প্রবাসীরা ভোটার হইছে, অনেকে রেজিস্ট্রেশন করছে প্রবাস থেকে, আপনার ওই যে অনেকে ভোট দিয়া দিছে। তো এইটা তো আমরা একটা প্লাস পয়েন্ট। আমরা তো যদিও আমরা প্রবাসী, কিন্তু আমরা বাংলাদেশের রাজনীতির লোকে আমরা সম্পৃক্ত হয়ে গেছি এই ভোটারের মাধ্যমে। বাবা, আমরা নারীর টানে আমরা বাংলাদেশ সবসময় যাই, প্রত্যেক বছরও সবাই আমরা যাই। কেন যাই? আমরা যদিও আমরা প্রবাসী, কিন্তু আমরা বাংলাদেশের প্রতি আমরা একটা আলাদা নারীর টান আছে। এই কারণেই আমরা বাংলাদেশে মনে করেন একটা উন্নয়ন যদি হয়, তা আমরা লন্ডনে বসেও আমরা খুবই খুশি হই যে আমাদের এইটা হয়েছে। আপনি জিও টানজন বিদেশি সকলের কথা যে জায়গাত কইরা, এই মাত আমরা আগেও মাতিছি বিয়ার সকল, বিদেশি সকল গিয়াজন দেশ একটা জিনিস কই বিয়ার সকল। একটা মনে করুকা আমরা একজন বিদেশি সকলে গিয়া প্রার্থী হইছেন, মনোনয়নপত্র পাইছেন, ফাঁসও করতে পারেন না, যদিও করেন, তাই আস্থা জীবন বিদেশ রইয়া গেলা, 50-60 বছর ধরে অন্য বিদেশ রইয়া গিয়া দেশের খাল কোন জায়গাত আছে, গরিব বেটিয়ে খানো খানদের, গরিব বেটিয়ে খানো মরি যারি কান তাই কইতে পারবেন মনে করেন আপনি? অবশ্যই হইতে পারবা। এরা যারা ক্যান্ডিডেট হয়েছেন, এরা কিন্তু বাংলাদেশের লোকে তারা না জেলা দেশের মানুষ জেলা হইতে পারবো, তাই নিলা হইতে পারত না। ই যে দুঃখ, এটা তো ই যে দরদ, ই দরদ খিল হইব সমান হইতো না। তারপরে আরেকটা জিনিস হইলো, আমি মনে করি এখান থেকে যারা গেছেন, এরা কিন্তু দেশের সেবা করার জন্যই গেছেন, এবং তারা দেশের জন্য কিছু একটা করার জন্যই গিয়েছেন। তারা যেহেতু একটা উন্নত বিশ্বে থাকছেন, আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থাকার পরে এখানে গেছেন,
এখানের কিছু একটা জিনিস, এইখানে যে ব্রিটিশ সরকার কীভাবে চলতেছে, এইভাবে কীভাবে উন্নয়ন করতেছে, তারা এই জিনিসটা আপনার বাংলাদেশে তারা প্রয়োগ যদি করেন তো দেশ আরও উন্নত হইবে। এটা হইল কি লিডার, এটা হইল কি একটা স্কুল সেবা। সেবা তো আপনার বহুত রকমের করা যায়, নিজে গিয়ে করেন না সেবা, এমনি গিয়া সেবা তো করা, এটা হইল কি এনিওয়ে। ইম্পর্টেন্ট মনে করেন যে NHS আছে, ন্যাশনাল হেলথ সার্ভিস। জি, আমরা তো মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এই ধরনের একটা স্টাইলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার কিন্তু খুব অবনতি। বাংলাদেশ মানুষ কিন্তু চিকিৎসা পায় না। আমি নিজে দেখছি যে বাংলাদেশের মানুষ, বিশেষ করে গরিব মানুষরা, যারা খেটে খাওয়া মানুষ, তারা অত্যন্ত কষ্ট করছে। যারা পয়সা আছে তারা আপনার ওই যে ভালো যারা প্রাইভেট হসপিটাল যেগুলো, এগুলো ট্রিটমেন্ট করে, কিন্তু গরিবরা তো পায় না। কিন্তু এই NHS-এর সরি স্টাইলে যাতে মানুষ, সাধারণ মানুষ সেবা পায়, চিকিৎসা সেবা পায়, এই ব্যাপারে উনি পদক্ষেপ নেবেন আমরা যতটুকু জানি আর কি। না, লুকস নাইস, দেখতে খুব সুন্দর লাগে, কারণ আমরা আপনারা লিডার বা এবং লিডার, উনি যখন আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে গেলেন, উনি তো গিয়ে বলছেন যে কী করবেন উনি, এবং ওনার যে স্বতঃস্ফূর্ত সমর্থন জনগণ দিচ্ছে। আপনারা দেখছেন যে উনি এয়ারপোর্টে নামার পরে যখন ওই যে 300 ফিটে যে সম্বর্ধনা সভা হলো, সারা বাংলাদেশ আপনার ঠিক আছে, লোকে লুকারণ্য হয়ে গেছে, ঢাকার লোকে লুকারণ্য হয়ে গেছে। এরপরেও মনে করো আপনার তো উনি অনেক প্ল্যান নিয়ে গেছেন। ইনশাআল্লাহ যদি উনি, আল্লাহ পাক ওনাকে সুযোগ দেয়, দেশের সেবা করার সুযোগ, আর উনি যদি পান, ওনার নেতৃত্বে যদি একটা সরকার হয়, আমরা দৃঢ় বিশেষ প্রবাসীরা উপকৃত হবে, বাংলাদেশের জনগণও উপকৃত হবে। কারণ উনি ওনার পিতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করেন। ওনার মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজ যেগুলো করতে পারেন নাই, ওইগুলো তিনি করবেন আমাদের বিশ্বাস, ইনশাল্লাহ। না, আরেকটা জিনিস ভিউয়ার্স, আমি আপনাদের লোক শেয়ার করতাম, আমরা বিএনপির যে চেয়ারপারসন তারেক জিয়া, ওনার যে চাল চলন আমরা দেখতে পাচ্ছি, আসলেও সুন্দর লাগে, বাদ লাগেন না। যদিও কত হইল উনি কতদিন এভাবে টিকে থাকতে পারবেন কি পারবেন না, ওইটা হইল গিয়ে প্রশ্ন। এই যেভাবে চলতেছে, লুকস নাইস, লুকস এভরিথিং ঠিক আছে। টিকা না টিকার ব্যাপার যেটা বলতেছেন, এটা আল্লাহ পাকি ভালো জানেন। আমরা আশাবাদী, যেভাবে বাংলাদেশের মানুষ ওনাকে সমর্থন করতেছে, আমার মনে হয় উনি অনেক কিছু করতে পারবেন দেশের জন্য, এবং আল্লাহ পাক ওনাকে লং টাইম দেশের সেবা করার সুযোগ পাবেন বলে আমি মনে করি আর কি। আর বাদবাকি তো অনেক কিছু আছে, আল্লাহ পাকি ভালো জানেন, ভবিষ্যৎ তো আমরা নিজে বলতে পারবো না। উনি যে কার্ডের কথা বলতেছেন না, ওইটা সম্বন্ধে আপনার কি তা ধারণা? যে ফ্যামিলি কার্ড দিবেন, কৃষকদের জন্য কার্ড দিবেন, এইগুলা তো পয়সাটা কান থেকে এই পয়সাটা তো সরকারি এগুলার যে করবে, যাতে সবাই সমান সুযোগ পায়। এখন না বাংলাদেশে কৃষকরা কোনো প্রাইভেট অর্গানাইজেশন থেকে লইব না, সরকার থেকে দইব, এটা হলো না আমরা বিদেশি কাছে এইরকম কোনো প্ল্যান নাই। এটা সরকার পরিচালনা করতে গিয়ে আপনার সহজে যাতে মানুষ, কৃষকরা একটা সুযোগ পায়, একটা ঋণ পায়, যারা চিকিৎসা সেবা পাচ্ছে না তারা যাতে একটা সুযোগ পায়, গ্রামের মহিলারা যারা মনে করেন আপনার গরিব মহিলা আছে, তারা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই কার্ডের মাধ্যমে তারা একটা লোন নিতে পারবে সরকার থেকে ইজিলি। দুর্নীতি থেকে বাঁচতে পারবেন। দুর্নীতি তো ওভারনাইট, কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা জানেন, যেটা 50-54 বছর ধরে যেটা চলতেছে, ওয়ান ডে তো তারেক রহমান সাহেব যে একদিনে গিয়ে এটা শেষ করে দিতে পারবেন না, কেউ পারবে না, এটা ওভারনাইট সম্ভব না। কিন্তু এটা নির্মূল করার জন্য উনি কিছু প্ল্যান নিয়েছেন। এই জন্য উনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান নিয়েছেন, এবং এই প্ল্যান যদি উনি বাস্তবায়ন করতে পারেন, আমি মনে করি অদূর ভবিষ্যতে দুর্নীতি, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে বেশি সময় লাগবে না। বাংলাদেশ একটা উন্নত মডেল কান্ট্রি হিসাবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা লাভ করবে বলে আমরা মনে করি। আপনার কাছে সর্বশেষ কোয়েকশন হইল গিয়া, তারেক রহমান যদি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসেন, তাহলে লন্ডন বসবাসরত সিলেটবাসী ও বাংলাদেশি কমিউনিটির জন্য আপনি কোন একটি পরিবর্তন সবচেয়ে আপনি মনে করেন গুরুত্বপূর্ণ বলে মনে করেন? আপনি কোনটা আগে করলে তার আপনার কাছে কোনটা লাগে, আপনার মতামত? এটা তো সরকারের প্ল্যানের ব্যাপার, সরকার ক্ষমতা যাওয়ার কোনটা দরকারি বা কোনটা আপনি চাই? আমি মনে করি সবচেয়ে প্রায়োরিটি দিতে হবে সিলেটের রাস্তাঘাটের উন্নয়নের ব্যাপারে। সিলেটের আমি বছর খানেক আগে যখন গেলাম, যে দেখলাম যে বাংলাদেশ সিলেটের রাস্তাঘাটের চরম বেহাল দশা।
এইটার ব্যাপারে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত বলে আমি মনে করি। আর সিলেট টু ঢাকা, এখন মানুষ কিন্তু ঢাকামুখী, ঢাকাত কিন্তু এখন মানুষ বিমানে যায়, এখন আপনার বাই রোডে যায় না। কারণ হইল গিয়া এত রাস্তার যে দুরবস্থা, এই দুরবস্থার কারণে আপনার আগে আমরা বিএনপির আমলে যখন আমরা ঢাকায় গেছি 3.5 ঘন্টায় চলে গেছি আপনার সিলেট থেকে ঢাকা, এখন লাগে 10 থেকে 12 ঘন্টা। এর কারণ হলো রাস্তার অবস্থা খুবই খারাপ। সাইফুর রহমান সাহেব যে প্ল্যান করে যেটা করেছিলেন এটা একদম শেষ হয়ে গেছে। হেতু রাস্তা নয় হয়েছে, গাড়ি জামেলা কম আছে, এর লাগি 3-4 ঘন্টা আমি মানুষ মনে করি গেছে। এইটাই প্রবাসীরা বাংলাদেশে গেলে মনে করেন তারা বেড়ানোর জন্য ঢাকায় যান, চট্টগ্রামে যান, নর্থ বেঙ্গলে যান, কিন্তু রাস্তাঘাট যদি আপনার কমিউনিকেশন যদি গ্যাপ হয়ে যায় তাহলে তাদের জন্য বিশাল একটা প্রবলেম। আপনার যে ইয়াং জেনারেশন তারা বাংলাদেশে গেলে তো সিলেটে বসবে না, তারা বিভিন্ন জায়গায় অনেক জায়গায় সুন্দরবন আছে, আপনার কক্সবাজার আছে, সি সাইড সমুদ্র সৈকত, এইগুলো দেখতে যায়, ঢাকার রাজধানী দেখতে যায়। কিন্তু যদি যোগাযোগ ব্যবস্থা ভালো না হয় তাদের জন্য তো বিশাল প্রবলেম। তাই মনে করি এইটাই ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। আপনি 1 মিনিটের ভিতরে কিছু কইলুকা কিতা কোনো মেসেজ দিতানি আপনার? আমি মেসেজ প্রবাসীগুলো এটাই দিব যে আপনারা যারা বাংলাদেশে যাবেন বা ইতিমধ্যে চলে গেছেন, আপনারা আগামী যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনে আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং এখানে যারা আছেন, যারা রেজিস্টার্ড হয়েছেন, আপনারা ডাকযুগে সেই ভোটটা দিয়ে দিবেন। আপনাদের ভোট হচ্ছে আপনাদের নাগরিক অধিকার। এবং যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সুযোগ আমাদের প্রবাসীদেরকে দিয়েছে, আমরা এই সুযোগের সদ্ব্যবহার করব। কারণ বিগত 17 বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, যেহেতু আমরা এই সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আপনারা কাজে লাগান। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিবার লাগি। আজকের আলোচনাত মোটামুটি বাংলাদেশি কমিউনিটি এবং লন্ডনে আমরা সিলেটের যে একটা ভবিষ্যতের মধ্যে বাক্কা কয়েকটা জিনিস উঠি আইছে। আর আশা করি ই যে কতটা যে টপিক উঠি আইছে, আশা করি কিন্তু যদি আমরা সরকার সাইড থেকে কেউ শুনেন, আশা করি কিছু যদি খাম হয় তবু আমরা খুশি থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপনার যে আমরা টাইম দিবার লাগি। আসসালামু আলাইকুম।